একজন স্ত্রী ভালো না খারাপ সেটা সম্পূর্ণ নির্ভর করে তার স্বামীর উপর। একটি নারী যখন বিয়ের পর তার সংসারে আসে, সে আসে একটা স্বপ্ন নিয়ে। এই স্বপ্নটা শুধু তার নিজের জন্য না, পুরো পরিবারকে ঘিরেই তার স্বপ্নটা থাকে। একজন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসা দেয়, সম্মান দেয়, তার পাশে দাঁড়ায়, তবে সেই স্ত্রী সেই পরিবারটির জন্য বরকত হয়ে ওঠে। তখন প্রত্যেকটা সকাল হয় মিষ্টি, আর প্রত্যেকটা সন্ধ্যা হয় শান্তির। সবাই মিলে সবাইকে ঘিরে সেই সংসারটা অনেক সুন্দর সুখের হয়ে ওঠে। মাঝে মাঝে পুরুষদেরকে বলতে শোনা যায় যে আমার স্ত্রী বদলে গেছে। আসলে স্ত্রীরা কখনো বদলে যায় না, বদলে যায় তাদের হাসির কারণ। আর প্রত্যেকটা পুরুষেরই মনে রাখা উচিত, আপনি আপনার স্ত্রীর সাথে যেমন ব্যবহার করবেন সে তেমনই হয়ে উঠবে। তাকে যদি আপনি কাঁটার মধ্যে রেখে দেন, সে বেঁচে উঠবে একটি কাঁটা হয়ে। আর যদি তাকে ভালোবাসার ছায়া দেন, সে ফুটে উঠবে প্রতিদিন এক একটা ফুল হয়ে। স্ত্রীকে ভালোবাসা মানে একটা ঘরের ভবিষ্যৎ, শান্তি আর ভালোবাসার ভিত্তি করা। স্ত্রীকে ভালোবাসা মানে একটি ঘরের ভবিষ্যৎ, শান্তি আর ভালোবাসার ভিত্তি তৈরি করা। তাই মনে রাখবেন, আপনার ইচ্ছে আপনার স্ত্রী কেমন হবে সেটা সম্পূর্ণ আপনার উপরই নির্ভর করতেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স, আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আছি, আপনাদের বোন ভালো আছি। আপনারা কে কোথা থেকে আমার ব্লগটি দেখতেছেন প্লিজ একটি কমেন্ট করে জানাবেন। আজকে সকালবেলায় ডাল, মসুর ডাল, তারপর হচ্ছে বেগুন, পটল, আলু, কালো জিরা এগুলো দিয়ে একটা ভাজি করেছিলাম, আর রুটি বানিয়েছিলাম। আর আমি হচ্ছে ঘরে মানে গতকাল রাতের পান্তা ভাত ছিল, তো সেই পান্তা ভাতগুলো হচ্ছে গরম ভাজি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হচ্ছে খেয়ে নিচ্ছি। আর গতকাল রান্না করতেছিলাম, ওই সময়ে আপনাদের ভাইয়া কিছু সবজি নিয়ে এসেছিল। তো প্রতিদিনই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি এমনটা কিন্তু না। যেমন গতকালকে হচ্ছে পাট শাক দিয়ে ডাল রান্না করেছিলাম, বেগুন দিয়ে হচ্ছে লইট্টা শুটকি রান্না করছিলাম, তো আর হচ্ছে উস্তা ভাজি করতেছিলাম। ঠিক তখনই হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে কিছু সবজি বাজার এনেছিল, কাঁচা কলা, পাকা কলা, তারপর আরও কিছু সবজি। তো এই তো নাস্তা পানির পর্ব শেষ করে, নাস্তা বানানো সকালবেলা কি যে একটা ঝামেলার কাজ। আর আমার পুরোটা ঘর এই মাথা থেকে ওই মাথা পুরোটা ঝাড় দিতে হচ্ছে আধা ঘন্টার মতো সময় লেগে যায়। সমস্ত চিপা চাপা পরিষ্কার করে ঝাড়ু দিতে গেলে 8টা রুম, 2টা ডাইনিং রুম, বারান্দা, সিঁড়িকোঠা সব কিছু পরিষ্কার করতে দেখা যায় যে আধা ঘন্টার চাইতেও বেশি সময় লেগে যায়। তো মাঝে মধ্যে তো আমার বিরক্তই লেগে যায় যে প্রতিদিন তো ঘুম থেকে উঠি, প্রতিদিন এই একই কাজ করি, তারপর মনে হয় যে এরই নাম তো সংসার। এই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, ব্লগ করতেছি, দেখা যাবে হয়তোবা এটা আমার একটা স্মৃতি হয়ে রয়ে যাবে। একটা সময় হয়তোবা আমি আর ভিডিও বানাবো না, ব্লগ করব না, তখন আমি হয়তোবা অন্যরকম হয়ে যাব। তখন আমার এই দিনের স্মৃতিগুলোই কিন্তু আমি মনে করতে পারেন যে এটা একটা মানে স্মৃতি ধারণ করে রাখার মতোই। হয়তোবা একটা সময় পর আর ব্লগ করা হবে না, ভিডিও করা হবে না, তখন আমার এই দিনগুলোর কথা মনে পড়বে আর এই ভিডিওগুলো দেখব। তো এই তো শাপলা কেটে নিয়েছি, তারপর কচুরলতি কেটে নিয়েছি। সব কিছু তো আর দেখানো সম্ভব না। এখন হচ্ছে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছের হচ্ছে মাথা বেছে নেব, তারপর মাথাগুলো বেটে নেব। শাপলা দিয়ে হচ্ছে ছোট চিংড়ি মাছ রান্না করব। তো এখন হচ্ছে মাছগুলো বেটে নিতেছি। আমাদের এদিকে সবাই হচ্ছে ছোট চিংড়ি মাছ যখন রান্না করে তখন হচ্ছে চিংড়ি মাছের যে মাথাগুলা বা যোগাগুলা থাকে এগুলো হচ্ছে বেটে তরকারিতে দেয়, তাহলে হচ্ছে তরকারির রঙটা সুন্দর আসে। আর এই তো আমি হচ্ছে আজকে তরকারি বসিয়ে দিয়ে মানে চলে গিয়েছিলাম, এসে দেখি তরকারির ঝোল হচ্ছে একদম শুকিয়ে গিয়েছে। তো এই তো আমি হচ্ছে এখন চিংড়ি মাছের মাথাগুলো হচ্ছে বেটে নিতেছি। তো আপনারা হচ্ছে মানে শাপলা কীভাবে রান্না করেন? তো আমাদের বাসায় হচ্ছে
হচ্ছে এই যে বর্ষাকাল, এখন কিন্তু কয়েকদিন পরপরই হচ্ছে শাপলা আনবে। আর শাপলা আনলেই হচ্ছে আমরা এরকম ছোট ছোট যে বিল চিংড়িগুলো আছে ওইগুলা দিয়ে হচ্ছে মানে বেটে রান্না করি আর কি। এই তো আমি হচ্ছে গ্যাস যেহেতু অল্প ছিল, গরম পানি বসিয়ে দিয়েছিলাম আর চালটা ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে চালগুলো দিয়ে দিতেছি পাতিলে। তো এই তো এখন হচ্ছে আমি রসুন ছেঁচে নিচ্ছি, যেহেতু কচুরলতি রান্না করব। তো রসুনগুলো একদম ভালো করে কষলিয়ে খোসাসহ ধুয়ে তারপর এরকম পাটার মধ্যে নিয়ে হচ্ছে ছেঁচে নিলে দেখা যায় যে খুব সহজে রসুনের খোসাগুলোকে হচ্ছে ছাড়িয়ে নেওয়া যায়। এই তো ভালো করে ছেঁচে নিয়ে তারপর আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে হালকা করে একটু বেটে নিব। তারপর হচ্ছে কচুরলতিটা রান্না করে নেব। কচুরলতিও কিন্তু ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে, তবে আমার কাছে কচুরলতি চেপা শুটকি দিয়ে রান্না করলে গরুর মাংসও ফেল। আমার কাছে গরুর মাংস লাগবে না। আমার কাছে মনে হয় যে মানে যদি এক বাটিতে গরুর মাংস থাকে, আরেক বাটিতে হচ্ছে কচুরলতি দিয়ে হচ্ছে চেপা শুটকির আর তরকারি বা ভুনাটা থাকে, তাহলে তো আমি কচুরলতিটাই নিব। আমার কাছে এতটাই ভালো লাগে। তো একটা সময় গোস্ত এগুলা মানে খুবই বেশি পছন্দ করতাম, আর এখন হচ্ছে শাক শুটকি না হলে আমার চলেই না। তো এই তো এখন হচ্ছে আমি কচুরলতিটা রান্না করে নেব। তো এই তো তেলের মধ্যে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে রসুন বাটা এগুলা দিয়ে ভালো করে ভেজে নিয়ে হলুদের গুঁড়া একটু বেশি করে একটু ঝাল দিয়ে হচ্ছে কচুরলতি 1 কেজি আনছিল, এখান থেকে হচ্ছে অর্ধেকটা পরিমাণে কেটে বেছে অর্ধেকটা পরিমাণে নিয়েছি। আবার কচুরলতি দেখা যায় যে অনেক বেশি একসাথে রান্না করলে আবার মজা লাগে না, অল্প অল্প করে রান্না করলেই হচ্ছে মজা লাগে। তো আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আমার আজকের ব্লগটি, আজকের রান্নাবান্না কিন্তু এই পর্যন্তই। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর এই তো আমি হচ্ছে শাপলা তরকারিটি বসিয়ে দিয়ে আমার একটা মানে সমস্যা হয়ে গিয়েছিল, আমি চলে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে শাপলা তরকারিটা একদম শুকিয়ে গিয়েছিল। তো আমি পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভেজে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপর হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের মাথা বাটা আর সাথে হচ্ছে গরম পানি দিয়ে দিছি। এখন হচ্ছে তরকারি বেশিরভাগ সময় দেখা যায় গরম পানি করে রাখি আর গরম পানি হচ্ছে ঝোল দেই। আর শাপলা তরকারি রান্না করার সময় আপনারা একদম অল্প পানি দিবেন, কারণ শাপলা থেকেই প্রচুর পরিমাণে পানি ওঠে। আর শাপলা তরকারি রান্না করার সময় যে কোনো শাক যেরকম রান্না করার সময় লবণের পরিমাণ কম দেন, ওই রকম হচ্ছে শাপলা রান্না করার সময়ও লবণের পরিমাণ কম দিবেন, কারণ শাপলা মানে খুব কমে যায়। তো এই তো আমি হচ্ছে শাপলাটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, এসে দেখি একদম শুকিয়ে গিয়েছে তরকারিটা। তো এই তো আমি থাকলে হয়তো বা প্রথম বলকটা আসার সাথে সাথে সরাটা খুলে দিতাম, আর এতে করে কি হতো, শাপলার রংটা সবুজ সবুজ থাকতো, দেখতেও সুন্দর লাগতো। তো আমি রুমের মধ্যে চলে গিয়েছিলাম, তরকারি যে বসিয়ে গিয়েছি আমার মনেই ছিল না। ইদানিং কি হয়েছে কোনো কিছুই মনে থাকে না, সব কিছুই ভুলে যাই। তো আমার জন্য দোয়া করবেন প্রিয় আপু ভাইয়েরা। আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।